ঈদের আগে ঘরে ফেরার ব্যস্ততা, মানুষের দীর্ঘ লাইন আর দৌলতদিয়া ফেরিঘাটের স্বাভাবিক দিনের মতোই চলছিল যানবাহন পারাপার। কিন্তু ২৫ মার্চ ২০২৬ সালের বুধবার বিকেলে সোয়া ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে সবকিছু বদলে যায়। ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে বিভিন্ন সংবাদে উল্লেখ করা হয়েছে। মুহূর্তের মধ্যে চারিদিকে চিৎকার, কান্না আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু যাত্রী কোনো মতে জানালা দিয়ে বের হয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, কিন্তু অনেকেই বাসের ভেতর আটকে পড়েন। ফায়ার সার্ভিস, ডুবুরি দল এবং উদ্ধারকারী জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। নদীর প্রায় ৩০ ফুট গভীর থেকে বাসটির অবস্থান শনাক্ত করা হয়। সারা রাত উদ্ধার অভিযান চলার পর একে একে মরদেহ উদ্ধার হয়। শেষ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছায়। কিন্তু এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, বাসটি আসলে কে চালাচ্ছিল, ড্রাইভার নাকি হেলপার? এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। কিছু প্রত্যক্ষদর্শী ভিত্তিক অনলাইন আলোচনায় দাবি করা হয়েছে যে মূল ড্রাইভার নাকি সাময়িক সময়ের জন্য বাস থেকে নেমেছিলেন এবং সেই সময় হেলপার বাসটি ফেরিতে তোলার চেষ্টা করছিল। একই আলোচনায় অনেকে বলছেন বাসটির ঢালু অংশে নামার সময় ব্রেক কাজ করেনি বা ব্রেক ফেল করেছিল। তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলা জরুরি, এগুলো এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তদন্তের তথ্য নয়। এগুলো মূলত সামাজিক আলোচনা, বেঁচে ফেরা যাত্রীদের অভিজ্ঞতা এবং অনানুষ্ঠানিক বক্তব্যের উপর ভিত্তি করে এসেছে। অর্থাৎ এখন অন্তত এটুকু বলা যায় যে যান্ত্রিক ত্রুটি, বিশেষ করে ব্রেক সংক্রান্ত সমস্যা তদন্তের একটি গুরুত্বপূর্ণ অংশ। দুর্ঘটনার দুদিন পর বিআরটিএ বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করে, যা বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। এখন প্রশ্ন হলো, যদি এটি ব্রেকের সমস্যা হয়ে থাকে, তাহলে প্রশ্নটা শুধু ব্রেক পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। কারণ যে কোনো পরিবহন ব্যবস্থায় দুর্ঘটনা ঘটতেই পারে, যান্ত্রিক ত্রুটি হতেই পারে, মানবিক ভুল হতেই পারে। কিন্তু একটি সুরক্ষিত ফেরিঘাটের মূল কাজ হলো একটি সম্ভাব্য দুর্ঘটনাকে প্রাণঘাতী হতে না দেওয়া। যদি আমি সহজ ভাষায় বলি, তাহলে আমি বলতে চাচ্ছি যে যে কোনো সময় যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটতেই পারে, কারণ দুর্ঘটনা কাউকে জানিয়ে আসে না। যে কোনো সময় যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটাটা একটি স্বাভাবিক ব্যাপার। যদি কোনো বাস নিয়ন্ত্রণ হারিয়েও ফেলে, তাহলে সেটিকে সরাসরি নদীতে পড়ে যাওয়ার আগেই থামানোর জন্য কী ব্যবস্থা ছিল? সেখানে কি সত্যিই কোনো কার্যকর সুরক্ষা ব্যবস্থা ছিল যা একটি নিয়ন্ত্রণ হারানো বাসকে থামাতে পারত? সেখানে কি ছিল সাইড সেফটি ব্যারিয়ার, হুইল স্টপার, জরুরি স্টপ জোন, নির্দেশনাকারী ঘাটকর্মী এবং নিয়ন্ত্রিত ধীরগতি লোডিং সিস্টেম? একটি ফেরিঘাটকে শুধুমাত্র পারাপারের স্থান হিসেবে দেখলে ভুল হবে। এটি একটি জটিল পরিবহন সংযোগস্থল, যেখানে পানি, ভারী যানবাহন এবং মানুষের চলাচল একই সঙ্গে পরিচালিত হয়। এই কারণেই একটি মানসম্মত ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা একাধিক স্তরে গঠিত থাকে। প্রথমত, অবকাঠামোগত সুরক্ষা, যেখানে পন্টুনের প্রান্তে প্রতিরোধমূলক ব্যারিয়ার, স্লিপ প্রতিরোধী র্যাম্প এবং যানবাহন নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত লেন থাকে। দ্বিতীয়ত, পরিচালন নিয়ন্ত্রণ, যেখানে প্রশিক্ষিত ঘাটকর্মী এবং ট্রাফিক মার্শাল যানবাহনের গতি, ক্রম এবং লোডিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। তৃতীয়ত, জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা, যেখানে দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার জন্য লাইফ সেভিং সরঞ্জাম এবং উদ্ধার সক্ষমতা প্রস্তুত থাকে। চতুর্থত, পর্যবেক্ষণ ও নির্দেশনা, যেখানে সাইনেজ, আলোকসজ্জা এবং মনিটরিং ব্যবস্থার মাধ্যমে ঝুঁকি আগেই চিহ্নিত ও নিয়ন্ত্রিত করা হয়। কিন্তু একটি নিরাপদ সিস্টেমকে শুধু তার কাঠামো দিয়ে বিবেচনা করা যায় না, তার কার্যকারিতাই আসল বিষয়। বিশেষ করে একটি যানবাহনবাহী ফেরিঘাটে কিছু ন্যূনতম নিরাপত্তা স্তর অপরিহার্য বলে বিবেচিত হয়। একটি কার্যকর ফিজিক্যাল স্টপিং ব্যবস্থা, নিয়ন্ত্রিত ও ধীরগতির লোডিং ব্যবস্থা, স্পষ্ট ট্রাফিক প্রবাহ এবং লেন ব্যবস্থা এবং তাৎক্ষণিক জরুরি প্রতিক্রিয়া সক্ষমতা। এই স্তরগুলোর উদ্দেশ্য একটাই, যে কোনো মানবিক ভুল বা যান্ত্রিক ত্রুটিকে প্রাণঘাতী পরিণতিতে পৌঁছাতে না দেওয়া। কিন্তু যখন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়, তখন প্রশ্নটা আর শুধু একটি দুর্ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রশ্নটা হয়ে দাঁড়ায়, এই সিস্টেমে কি সেই ন্যূনতম সুরক্ষা স্তরগুলো কার্যকর ছিল? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের যেতে হবে পরবর্তী অংশে।
দায় নির্ধারণ এবং সিস্টেমের কাঠামোগত বিশ্লেষণ। বাংলাদেশে কোনো একটি খাতের দায় বুঝতে হলে আগে বুঝতে হবে সরকার কিভাবে কাজ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শীর্ষে আছেন রাষ্ট্রপতি, তবে বাস্তব নির্বাহী ক্ষমতা কেন্দ্রীভূত থাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী এবং তার কার্যালয় দেশের প্রশাসনিক কার্যক্রমের মূল কেন্দ্র। এরপর আসে মন্ত্রিপরিষদ বিভাগ, যারা দেশের সব মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে সমন্বয় ও তদারকি করে। বাংলাদেশে বর্তমানে মোট 56টি মন্ত্রণালয় এবং বিভাগ রয়েছে। এর মধ্যে 43টি মন্ত্রণালয় এবং বাকি অংশ বিভিন্ন বিভাগ। এই সবগুলোই একই স্তরে কাজ করে, কিন্তু প্রতিটি নির্দিষ্ট একটি খাতের দায়িত্বে। এই দুর্ঘটনার ক্ষেত্রে আমাদের ফোকাস একটি নির্দিষ্ট খাত, নৌ পরিবহন ব্যবস্থা, এবং এই খাতের দায়িত্ব পড়ে একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের উপর। দৌলতদিয়া ফেরিঘাটের মতো একটি ব্যবস্থা কোনো একক সংস্থার হাতে পরিচালিত হয় না। এটি একটি বহুস্তরীয় প্রশাসনিক কাঠামোর অংশ, যেখানে নীতি, অবকাঠামো এবং অপারেশন তিনটি আলাদা স্তরে কাজ করে। এই পুরো ব্যবস্থার শীর্ষে থাকে নৌ পরিবহন মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় সরাসরি মাঠ পর্যায়ে ঘাট চালায় না, কিন্তু পুরো নৌ পরিবহন খাতের নীতি, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ কাঠামো নির্ধারণ করে। এই কাঠামোর ভেতরে বাস্তব দায়িত্ব ভাগ হয়ে যায় কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে। প্রথম স্তর অবকাঠামো এবং ঘাট ব্যবস্থাপনা। নদীপথ, ঘাট, পন্টুন এবং টার্মিনালের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পড়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি BIWTA এর উপর। এই সংস্থার কাজ হলো নৌপথ নিরাপদ রাখা, ঘাটের কাঠামো তৈরি ও রক্ষণাবেক্ষণ করা এবং নৌ নিরাপত্তার মৌলিক অবকাঠামো নিশ্চিত করা। অর্থাৎ একটি যানবাহন যদি ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারায়, তাহলে সেটিকে থামানোর জন্য যে শারীরিক নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত তার দায়িত্ব এই স্তরে পড়ে। দ্বিতীয় স্তর অপারেশন ও ফেরি পরিচালনা। ফেরি চালানো, যানবাহন ও যাত্রী পারাপার এবং ঘাটে দৈনন্দিন অপারেশন পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন BIWTC। এই সংস্থার অধীনে থাকে লোডিং প্রক্রিয়া, ঘাটের ট্রাফিক নিয়ন্ত্রণ এবং বাস্তব অপারেশনাল শৃঙ্খলা। অর্থাৎ একটি বাস ফেরিতে ওঠার মুহূর্তে যে নিয়ন্ত্রণ থাকে তা মূলত এই স্তরের দায়িত্ব। তৃতীয় স্তর যানবাহন ফিটনেস ও অনুমোদন। যে কোনো যানবাহন সড়কে চলাচলের উপযুক্ত কিনা তার ফিটনেস, লাইসেন্স এবং রুট পারমিট নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA। অর্থাৎ একটি বাস যদি যান্ত্রিকভাবে নিরাপদ না হয়, তাহলে সেটি রাস্তায় নামার অনুমতি পাওয়ার আগেই এই স্তরে যাচাই হওয়ার কথা। এখন মূল বিশ্লেষণ। দৌলতদিয়া ফেরিঘাটের ঘটনায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি পুরো সিস্টেমের শেষ ফলাফল। কারণ একটি কার্যকর ফেরিঘাট ব্যবস্থার তিনটি স্তর একসাথে কাজ করার কথা: অবকাঠামোগত সুরক্ষা BIWTA, অপারেশনাল নিয়ন্ত্রণ BIWTC, যানবাহন ফিটনেস ও অনুমোদন BRTA। যদি এই তিনটি স্তরের যে কোনো একটি শক্তভাবে কার্যকর থাকতো, তাহলে একটি নিয়ন্ত্রণ হারানো বাসের পরিণতি এত ভয়াবহ হওয়ার কথা ছিল না। এই ঘটনা শুধু একজন ব্যক্তি বা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের ভুল হিসেবে দেখা যায় না। এটি একটি সমন্বিত ব্যবস্থার প্রশ্ন, যেখানে অবকাঠামো, অপারেশন এবং নিয়ন্ত্রণ তিনটি স্তর একে অপরের সাথে সমন্বিতভাবে কাজ করেনি। এখানে মূল বিষয় কোনো একক ভুল নয়, বরং পুরো সিস্টেম কতটা প্রস্তুত ছিল সেটাই আসল প্রশ্ন। বিভিন্ন দেশের ফেরিঘাট সিস্টেম বনাম বাংলাদেশ। ফেরিঘাটকে বাইরে থেকে দেখলে মনে হয় এটি শুধু নদী পার হওয়ার একটি জায়গা, কিন্তু বাস্তবে এটি খুব ঝুঁকিপূর্ণ জায়গা, যেখানে একসাথে কাজ করে যানবাহন, যাত্রী, পানি এবং ঘাট পরিচালনার পুরো ব্যবস্থা। এই কারণে উন্নত দেশগুলো ফেরিঘাটকে খুব সাধারণ জায়গা হিসেবে দেখে না। তারা এটাকে এমন একটি জায়গা হিসেবে দেখে যেখানে ছোট ভুলও বড় দুর্ঘটনা ঘটাতে পারে। তাই সেখানে সবকিছু আগে থেকেই পরিকল্পনা করা থাকে। যুক্তরাজ্য, ভুল হলেও দুর্ঘটনা না হওয়া নিশ্চিত করা। যুক্তরাজ্যে ফেরিঘাট এবং ফেরি পরিচালনা খুব নিয়মের মধ্যে করা হয়। সেখানে মূল লক্ষ্য হলো মানুষ ভুল করতে পারে, কিন্তু সেই ভুল যেন বড় দুর্ঘটনায় না যায়। এই কারণে সেখানে ঘাটের সবসময় প্রশিক্ষিত লোক থাকে। গাড়ি ওঠা নামানো নির্দেশ ছাড়া হয় না, নির্দিষ্ট জায়গা ছাড়া গাড়ি নড়ানো যায় না। আলো, সাইনবোর্ড এবং নির্দেশনা খুব পরিষ্কার থাকে। নিরাপত্তার জন্য আলাদা বাধা বা রেলিং থাকে। সব কিছু এমনভাবে তৈরি করা হয় যাতে মানুষ ভুল করলেও
সিস্টেম তাকে থামিয়ে দেয়। জাপান আগে থেকেই ঝুঁকি জানা এবং সতর্ক থাকা। জাপানে ফেরি এবং নৌপথ পরিচালনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আগে থেকে সতর্ক হওয়ায়। সেখানে আবহাওয়া খারাপ হলে আগে থেকে সতর্ক করা হয়। পানির অবস্থা এবং ঝুঁকি নিয়মিত জানানো হয়। জাহাজ ও ফেরিতে নিরাপদ পথ দেখানো হয়। দুর্ঘটনার আগেই সতর্কবার্তা দেওয়া হয়, অর্থাৎ জাপানের চেষ্টা করা হয় যাতে সমস্যা হওয়ার আগেই সেটা ধরা পড়ে। সিঙ্গাপুর কঠোর নিয়ম এবং নিয়ন্ত্রণ। সিঙ্গাপুরে ফেরিঘাট ব্যবস্থা খুব কঠোরভাবে নিয়ন্ত্রিত। এখানে গতি কমিয়ে চলতে হয়। ঘাটে দাঁড়ানো এবং ওঠানামার নিয়ম খুব পরিষ্কার। নিরাপত্তা নির্দেশনা মানা বাধ্যতামূলক। নিয়ম না মানলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সেখানে মূল বিষয় হলো নিয়ম শুধু লেখা থাকে না, সেটি বাস্তবেও কঠোরভাবে মানানো হয়। নরওয়ে আধুনিক প্রযুক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা। নরওয়ের ফেরি ব্যবস্থা অনেক আধুনিক। সেখানে অনেক কাজ যন্ত্র দিয়ে করা হয়। স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহার করা হয়। আবহাওয়ার উপর ভিত্তি করে চলাচল ঠিক করা হয়। শক্তভাবে তৈরি ঘাট এবং বাধা ব্যবস্থা থাকে। এখানে চেষ্টা করা হয় মানুষের ভুল কমিয়ে প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশ একাধিক দায়িত্ব কিন্তু সমন্বয় চ্যালেঞ্জ। বাংলাদেশে ফেরিঘাট পরিচালনা কয়েকটি স্তরে ভাগ করা, যেটি আমি শুরুতেই বলেছি। নৌ পরিবহন মন্ত্রণালয় নীতি ঠিক করে। বিআইডব্লিউটিএ ঘাট, পন্টুন এবং নদীপথ দেখাশোনা করে। বিআইডব্লিউটিসি ফেরি চালায় এবং ঘাটে অপারেশন করে। বিআরটিএ গাড়ির ফিটনেস এবং অনুমতি দেয়। সবাই আলাদা আলাদা কাজ করে, কিন্তু আসল চ্যালেঞ্জ হলো সব স্তরের মধ্যে সমন্বয় সব সময় শক্তভাবে কাজ করে না। মূল পার্থক্য, উন্নত দেশগুলোতে ফেরিঘাট ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয় মানুষ ভুল করলেও দুর্ঘটনা হবে না। সব জায়গায় বাধা এবং নিরাপত্তা ব্যবস্থা থাকে। অপারেশন খুব নিয়ন্ত্রিতভাবে চলে। আগে থেকেই ঝুঁকি কমানোর ব্যবস্থা থাকে। কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় দেখা যায় কিছু জায়গায় রেলিং বা বাধা কম থাকে। ঘাটে সবসময় কঠোর নিয়ন্ত্রণ থাকে না। নিরাপত্তা ব্যবস্থা সব জায়গায় সমান শক্ত হয় না। অনেক সময় সমস্যা হলে পরে ব্যবস্থা নেওয়া হয়। এই 4টি দেশের উদাহরণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেরিঘাট নিরাপত্তা শুধু একজন মানুষের দায়িত্ব নয়, এটি পুরো একটি সিস্টেমের কাজ এবং সেই সিস্টেমে থাকতে হয় শক্ত ঘাট, নিয়ন্ত্রিত অপারেশন, নিয়ম মানার ব্যবস্থা এবং দ্রুত উদ্ধার ব্যবস্থা। উন্নত দেশগুলোতে ফেরিঘাট মানে হলো এমন একটি জায়গা যেখানে দুর্ঘটনা ঘটার আগেই তাকে থামানোর চেষ্টা করা হয়। আর যেখানে এই ব্যবস্থা দুর্বল থাকে সেখানে ছোট ভুলও বড় দুর্ঘটনায় পরিণত হতে পারে। ফেরিঘাতে একটি দুর্ঘটনা কখনই হঠাৎ ঘটে না। এটা এক মুহূর্তের ভুল দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠে একটি পুরনো সিস্টেমের ব্যর্থতার ফল। বাংলাদেশের বাস্তবতায় সবচেয়ে বড় সমস্যা এখানেই। আমরা দুর্ঘটনার পরে কী করতে হবে সেটা নিয়ে ভাবি, কিন্তু দুর্ঘটনা হওয়ার আগেই সেটাকে থামানোর জন্য যে ব্যবস্থা থাকা দরকার সেই জায়গাটাই দুর্বল। প্রথমে কথা বলা যাক বাংলাদেশ কোথায় পিছিয়ে। প্রথমত, শারীরিক সুরক্ষার ঘাটতি। একটি ফেরিঘাট এমন একটি জায়গা যেখানে প্রতিদিন ভারী বাস, ট্রাক, মাইক্রোবাস ওঠানামা করে, আর তার একপাশে থাকে সরাসরি নদী। এই অবস্থায় সবচেয়ে প্রথম যে সুরক্ষা থাকা দরকার সেটা হলো একটি শক্ত বাধা। কিন্তু বাস্তবে অনেক জায়গায় দেখা যায় পন্টুনের পাশে পর্যাপ্ত রেলিং নেই, গাড়ি থামানোর কোনো শক্ত ব্যারিয়ার নেই, এমনকি অনেক সময় শেষ সীমানা কোথায় সেটাও স্পষ্ট নয়। এর মানে হলো একটি ছোট ভুল সরাসরি একটি বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে। দ্বিতীয়ত, অপারেশনাল নিয়ন্ত্রণ দুর্বল। একটি আদর্শ ফেরিঘাটে কোনো গাড়ি নিজের ইচ্ছামতো এগোয় না। প্রতিটি গাড়ি উঠবে নির্দিষ্ট নির্দেশনায়, নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট লাইনে। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায় যানবাহনের মধ্যে তাড়াহুড়া, আগে ওঠার চেষ্টা এবং নিয়ন্ত্রণের অভাব। এখানে সমস্যা চালকের না, সমস্যা হলো সিস্টেম সেই তাড়াহুড়াকে থামাতে পারছে না। তৃতীয়ত, অ্যাপ্রোচ রোড বা সংযোগ পথের ঝুঁকি। ফেরিতে ওঠার আগের কয়েক সেকেন্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি রাস্তা ঢালু হয়, পিচ্ছিল হয় বা অসমান হয় তাহলে ব্রেক কাজ না করলে গাড়ি থামানো প্রায় অসম্ভব হয়ে যায়। বাংলাদেশের অনেক ঘাটে এই সংযোগ রাস্তাটাই সবচেয়ে দুর্বল জায়গা। এবং চতুর্থত, যেটি আমি এর পূর্বেও বলেছি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব।
ফেরিঘাট পরিচালনা একক কোনো প্রতিষ্ঠানের কাজ না। এখানে থাকে যারা ঘাট তৈরি করে, যারা ফেরি চালায়, যারা যানবাহনের ফিটনেস দেখে। এই তিনটি স্তর যদি একসাথে কাজ না করে তাহলে পুরো সিস্টেম দুর্বল হয়ে যায়। এখন প্রশ্ন, কী কী সুরক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক হওয়া উচিত? সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা হলো পন্টুনের চারপাশে শক্ত রেলিং, গাড়ি থামানোর স্টপার, শেষ প্রান্তে শক্ত ব্যারিয়ার। এগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে গাড়ি নিয়ন্ত্রণ হারালেও সরাসরি পানিতে পড়ে না যায়। এরপর নিয়ন্ত্রিত লোডিং সিস্টেম। ফেরিতে ওঠানামা হবে সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে। প্রশিক্ষিত কর্মচারী নির্দেশনা দেবে, গাড়ির নির্দিষ্ট লেন মেনে চলবে, গতি সীমিত থাকবে, সিগন্যাল ছাড়া গাড়ি নড়বে না। এখানে লক্ষ্য একটাই, মানুষের ভুলকে সিস্টেম দিয়ে নিয়ন্ত্রণ করা। এরপর নিরাপদ অ্যাপ্রোচ রোড। ফেরিতে ওঠার পথটি হতে হবে সমান ও মসৃণ, অপ্রয়োজনীয় ঢাল ছাড়া, পর্যাপ্ত গ্রিপ সহ, কারণ এই জায়গাতেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। এরপর জরুরি নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই প্রস্তুত রাখতে হবে রেস্কিউ বোট, জরুরি আলো, প্রশিক্ষিত উদ্ধার দল। দুর্ঘটনা ঘটার পর প্রথম কয়েক মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘাটে থাকতে হবে পরিষ্কার সাইনবোর্ড, দিক নির্দেশনা, রাতের জন্য পর্যাপ্ত আলো, যাতে চালক বুঝতে পারে কোথায় থামতে হবে, কোথায় যেতে হবে। এরপর নিয়মিত মহড়া ও তদারকি। শুধু ব্যবস্থা থাকলেই হয় না, সেগুলো কাজ করছে কিনা সেটাও দেখতে হয়। নিয়মিত সেফটি ড্রিল, দায়িত্বশীল তদারকি, নিয়ম ভাঙলে ব্যবস্থা, এগুলো ছাড়া কোনো সিস্টেম দীর্ঘদিন ঠিকমতো চলে না। শেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যানবাহন নিজেই যদি নিরাপদ না হয় তাহলে ঘাট যতই নিরাপদ হোক ঝুঁকি থেকেই যাবে। তাই ঠিক করতে হবে ব্রেক ঠিক আছে কিনা, গাড়ি চালানোর অনুমতি বৈধ কিনা, চালক সক্ষম কিনা। এই পুরো বিষয়টা আসলে খুব সহজভাবে বলা যায়। একটি নিরাপদ ফেরিঘাতে দুর্ঘটনা পুরোপুরি বন্ধ নাও হতে পারে, কিন্তু সেই দুর্ঘটনা যেন প্রাণঘাতী না হয় সেটা নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশের সমস্যা হলো সিস্টেম এখনও অনেক ক্ষেত্রে মানুষের উপর নির্ভর করে, কিন্তু উন্নত ব্যবস্থায় সিস্টেম এমনভাবে তৈরি করা হয় যেখানে মানুষ ভুল করলেও বড় ক্ষতি হয় না। দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু একটি ভালো সিস্টেমের কাজ হলো সেই দুর্ঘটনাকে মৃত্যুর কারণ হতে না দেওয়া। দুর্ঘটনার পর সরকার সাধারণত দ্রুত কিছু ব্যবস্থা নেয়, যেমন বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা, মালিককে নোটিশ দেওয়া এবং লাইসেন্স ও কাগজপত্র জমা দিতে বলা। দেখতে এগুলো খুব শক্ত পদক্ষেপ মনে হয়, কারণ এতে মনে হয় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু বাস্তব প্রশ্ন হলো এই পদক্ষেপগুলো কি সমস্যার মূল জায়গা ঠিক করছে? একটি বাস দুর্ঘটনার পর একটি কোম্পানির রেজিস্ট্রেশন স্থগিত করা হয়, কিন্তু একই ঘাট, একই রাস্তা, একই ট্রাফিক পরিস্থিতি, একই নিরাপত্তা ব্যবস্থা যদি থেকে যায় তাহলে কি ঝুঁকি পুরোপুরি শেষ হয়? এটাই হলো মূল প্রশ্ন। এই ধরনের পদক্ষেপ মূলত তাৎক্ষণিক প্রতিক্রিয়া, অর্থাৎ ঘটনা ঘটার পর দ্রুত ব্যবস্থা দেখানো হয় যাতে মানুষের মধ্যে তৈরি হওয়া চাপ ও ক্ষোভ কিছুটা কমে আসে এবং মনে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু এর ভেতরে কাঠামোগত সমস্যা, যেমন ঘাটের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, অপারেশনাল শৃঙ্খলা, এসব অনেক সময় একই অবস্থায় থেকে যায়। ফলে জনমনে সাময়িকভাবে স্বস্তি তৈরি হলেও বাস্তব ঝুঁকির জায়গাগুলো অপরিবর্তিত থেকে যায়। বাস্তবে এই ব্যবস্থা একা কোনো স্থায়ী সমাধান না। সরাসরি বললে শুধু একটি বাস কোম্পানির লাইসেন্স বাতিল করলে সমস্যার সমাধান হয় না, কারণ একটি কোম্পানি বন্ধ করলেও অন্য কোম্পানি গাড়ি একই সিস্টেমে চলবে, একই ঘাট ব্যবহার করবে এবং একই ঝুঁকির মধ্যেই থাকবে। তাই একই ধরনের দুর্ঘটনা অন্য কোনো গাড়ির মাধ্যমেও আবার ঘটতে পারে। তাই মূল প্রশ্নটা লাইসেন্স বাতিল বা স্থগিত করা নয়, বরং আসল প্রশ্ন হলো যে সিস্টেমের কারণে দুর্ঘটনা ঘটলো সেটা কি পরিবর্তন হলো? কারণ যদি শুধু শাস্তি দেওয়া হয় কিন্তু সিস্টেম না বদলায় তাহলে সেই শাস্তি হয়ে দাঁড়ায় উদ্দেশ্যহীন এবং অনেক ক্ষেত্রেই অন্যায়। ভাই, আজকাল তো আবার প্রশাসনের উন্নতির কথা বললেও নাকি সংশ্লিষ্ট দায়িত্বশীল মহল একটু বেশি সিরিয়াস হয়ে যায়। ভিডিও শেষে যাওয়ার আগে আমি এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নির্দিষ্ট পক্ষকে লক্ষ্য করে বলা হয়নি। এটি সম্পূর্ণ একটি সাধারণ বিশ্লেষণ, যেখানে বাস্তব পরিস্থিতি, নিরাপত্তার ঘাটতি এবং সিস্টেমের বিভিন্ন দিক বোঝার চেষ্টা করা হয়েছে। আমার মূল উদ্দেশ্য ছিল দুর্ঘটনা কেন ঘটে, কোথায় কোথায় দুর্বলতা থাকতে পারে এবং কিভাবে সেগুলো আরও উন্নত করা যায়। এই বিষয়গুলোকে সহজভাবে তুলে ধরা। যদি কোনো অংশে কারো কাছে ভিন্নভাবে মনে হয় সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত।
পুরো বিষয়টা শুরু থেকে বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। এই ধরনের দুর্ঘটনা কোনো একক ভুলের ফল নয়, বরং একটি দুর্বল সিস্টেমের ফল। ভিডিওর প্রথম অংশে দেখা যায় ঘাটে যানবাহন ওঠানামার সময় প্রয়োজনীয় শারীরিক সুরক্ষা যেমন ব্যারিয়ার, রেলিং, স্টপার এসব যদি না থাকে তাহলে একটি ছোট ভুলও বড় দুর্ঘটনায় পরিণত হতে পারে। এরপর আসে অপারেশন নিয়ন্ত্রণ। গাড়ি কিভাবে উঠবে, কে নির্দেশ দেবে, কিভাবে লাইন মেনটেন হবে, এই বিষয়গুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ না হলে ঝুঁকি আরও বেড়ে যায়। তার সাথে যুক্ত হয় ঘাটের অ্যাপ্রোচ বা সংযোগ সড়ক। যদি সেটি ঢালু, অসমান বা ঝুঁকিপূর্ণ হয় তাহলে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা আরও বেশি হয়ে যায়। দায় নির্ধারণ এবং সিস্টেমের কাঠামো বিশ্লেষণ অংশে পুরো প্রশাসনিক কাঠামো দেখানো হয়েছে, কিভাবে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং দায়িত্বপ্রাপ্ত স্তরগুলো একসাথে কাজ করে। সেখানে সরাসরি কাউকে দোষারোপ করা হয়নি, বরং দেখানো হয়েছে কোথায় কোথায় দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বের জায়গাগুলোতে কী ধরনের ঘাটতি থাকলে এমন একটি দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হতে পারে। এখানে বিষয়টি ব্যক্তি নয়, বিষয়টি হলো একটি সিস্টেম। যেখানে একাধিক স্তরের যদি নিরাপত্তা দুর্বল থাকে তাহলে একটি সাধারণ ভুলও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। যদিও জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। এরপর দেখা যায় দুর্ঘটনার পর পদক্ষেপগুলো নেওয়া হয়, যেমন লাইসেন্স বাতিল বা স্থগিত করা। সেগুলো মূল সমস্যার সমাধান নয়, কারণ একটি কোম্পানি বন্ধ করলেও একই সিস্টেমে অন্য কেউ একই ঝুঁকির মধ্যে কাজ করতে পারে। তাই মূল প্রশ্নটা শাস্তি নয়, মূল প্রশ্ন হলো যে সিস্টেমের কারণে দুর্ঘটনা ঘটেছে সেটা কি পরিবর্তন করা হচ্ছে। কারণ যদি শুধু শাস্তি দেওয়া হয় কিন্তু সিস্টেম না বদলায় তাহলে সেই শাস্তি হয়ে দাঁড়ায় উদ্দেশ্যহীন এবং অনেক ক্ষেত্রে অন্যায়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা আমার এই ভিডিওটি পছন্দ করবেন। যদি কোথাও কোনো ভুল থাকে বা আমার কোনো মতামত বা বিশ্লেষণ আপনার পছন্দ না হয় তাহলে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।